আমন্ত্রণের সপ্তাহের অর্থনীতি আমাদের আজকের বিষয়ে রেমিটেন্স বাড়লেও সংকুচিত হচ্ছে বিদেশের শ্রমবাজার। শত প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। বৈদেশিক মুদ্রা বাজারে স্বস্তি ফিরেছে, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়েছে, বৈধ পথে রেমিটেন্স বাড়ায়। বিদায়ী 2024-25 অর্থ বছরে দেশে $30 বিলিয়ন প্রবাসী আয় এসেছে, যা আগের অর্থ বছরের চেয়ে 26% বেশি। কিন্তু প্রবাসীদের পাঠানো অর্থ বাড়লেও বিদেশের শ্রমবাজারে বাংলাদেশিদের কাজের সুযোগ কেন কমছে তা নিয়ে আজকের আলোচনা। গত কয়েক বছর ধরে বৈদেশিক শ্রমবাজার ধারাবাহিকভাবে সংকুচিত হয়ে চলেছে। গত এক বছরে এই শ্রমবাজারে বাংলাদেশের জনশক্তি রপ্তানির হার প্রায় 30% কমেছে। বাংলাদেশের নাগরিকদের এখন অনেক দেশেই ভিসা দিচ্ছে না কিংবা দিতে বিলম্ব করছে। এতে করে শ্রমবাজারে প্রভাব পড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ভিসা প্রদানে অনিয়ম ও দীর্ঘসূত্রিতার কারণে কর্মী পাঠানো কমে যাচ্ছে। কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার বাংলাদেশি কর্মীদের জন্য কার্যত বন্ধ রয়েছে। অনেক চেষ্টা হলেও মধ্যপ্রাচ্যের অন্যতম বড় এই শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের প্রবেশ এখন অনিশ্চিত। মালয়েশিয়ার পর ইউএই ছিল বাংলাদেশি শ্রমিকদের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য। বাংলাদেশি শ্রমিকদের ভিসা প্রক্রিয়া জটিলতা এবং এই সুযোগ কাজে লাগিয়ে ভিসা বাণিজ্যের সাথে জড়িত সিন্ডিকেট চক্রের উচ্চ মূল্যে ভিসা বিক্রির কারণে কুয়েতের শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ। মিশর ও ভারত সহ বিভিন্ন দেশের ভিসা প্রক্রিয়া সহজ হওয়াতে ওই সব দেশের শ্রমিকরা 1 লাখ থেকে 1.5 লাখ টাকায় আসতে পারে। এক্ষেত্রে বাংলাদেশিদের খরচ হয় 5 থেকে 7 লাখ টাকা। বিশ্বের মাত্র কয়েকটি দেশের উপর নির্ভর করে এখন চলছে বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজারের 90%। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও ওমানের শ্রমবাজার প্রায় বন্ধ হয়ে গেছে। মূলত শ্রমবাজারের ক্ষেত্রে আকর্ষণীয় 4টি দেশে শ্রমিক নেওয়া প্রায় বন্ধ থাকায় বিদেশগামী শ্রমিকদের হার অনেকটাই কমে গেছে। ফলে স্বাভাবিকভাবেই এই শ্রমবাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিদেশে নতুন শ্রমবাজার সৃষ্টি না হয় এবং কয়েকটি বড় শ্রমবাজার বন্ধ থাকায় ক্রমেই কমে যাচ্ছে জনশক্তি রপ্তানি। বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী 2024 সালে বাংলাদেশ থেকে 10,11,869 জন কর্মী বিদেশে গেছেন। এর মধ্যে 95% কর্মী গেছেন মাত্র 5টি দেশ: সৌদি আরব, মালয়েশিয়া, কাতার, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতে। এই সংখ্যা 2023 সালের তুলনায় কম। চলতি বছরের প্রথম 6 মাসের জনশক্তি রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 30,000 কমেছে। এই বছরের মে ও জুন মাসে কিছুটা বাড়লেও সামগ্রিকভাবে এই বছর বৈদেশিক কর্মসংস্থান কমে যাওয়ার ইঙ্গিত বহন করছে। এরই মধ্যে শ্রমবাজার খোলার পথে নতুন সংকট তৈরি করেছে মালয়েশিয়ায় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গে জড়িত সন্দেহে 36 বাংলাদেশিকে আটকের ঘটনা। ওই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। অভিবাসন বিশ্লেষকদের মতে এই ধরনের অভিযোগ কেবল নিরাপত্তা ইস্যু নয়, বরং এটি বাংলাদেশি শ্রমিকদের প্রতি আস্থা সংকটের ইঙ্গিত দিচ্ছে। সম্ভাবনাময় শ্রমবাজার জাপান। দেশটিও বাংলাদেশ থেকে বেশি সংখ্যক শ্রমিক নিতে চায়, কিন্তু ভাষা সীমাবদ্ধতা ও দক্ষতার অভাবে দেশটি বাংলাদেশিদের জন্য পর্যাপ্ত ভিসা ইস্যু করতে পারছে না। দক্ষিণ কোরিয়ায় চাহিদা মতো কর্মী পাঠানো যাচ্ছে না দক্ষ শ্রমিক না পাওয়ায়। ইউরোপে কর্মী পাঠানোর সম্ভাবনাও সেভাবে কাজে লাগানো যাচ্ছে না। ইউরোপে যুক্তরাজ্যের পর সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করে ইতালিতে। শ্রমবাজারের ক্ষেত্রে স্বপ্নের দেশ ইতালি, কিন্তু দেশটিতে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে ভুয়া কাগজ ও নিয়োগপত্র দেখিয়ে ভিসা আবেদন সহ জালিয়াতির অভিযোগে ভিসা দেওয়া এক প্রকার বন্ধই রয়েছে। গত কয়েক বছরে আনুপাতিক হারে নারী কর্মীর সংখ্যা কমছে। 2022 থেকে 2024 সাল এই 3 বছর বিদেশে ব্যাপক কর্মসংস্থানের তৈরি হয়। এই সময় বিদেশে গেছেন 34 লাখের বেশি কর্মী। এর মধ্যে নারী কর্মী গেছেন 2.5 লাখের কম। অথচ 2015 থেকে 2019 সাল পর্যন্ত প্রতি বছর লক্ষাধিক নারী কর্মী বিদেশে গেছেন। 2020 সালে করোনা মহামারীর কারণে এই সংখ্যা কমে আসে, কিন্তু পরের 2 বছর ফের বাড়লেও পরবর্তী 2 বছর কমছে।
অভিবাসন ও বৈদেশিক শ্রমবাজার খাতে সুশাসন ও নিয়মতান্ত্রিক অভিবাসন প্রক্রিয়া নেই বললেই চলে। বড় চ্যালেঞ্জ হচ্ছে আন্তর্জাতিক শ্রমবাজারের যুগোপযোগী সম্প্রসারণ। যুগোপযোগী ও কার্যকরী শ্রম অভিবাসন নিশ্চিত করতে হলে অভিবাসন প্রত্যাশীদের শিক্ষা, দক্ষতা, ইংরেজি সহ বিভিন্ন ভাষা জ্ঞান বাড়াতে হবে। আমাদের জনপ্রিয় মধ্যপ্রাচ্যের শ্রমবাজারের জন্যও এসব জ্ঞান দক্ষতার গুরুত্ব বাড়ছে। উন্নত পশ্চিমা বিশ্বের কথা বাদ দিলেও এশিয়ার শ্রম অভিবাসন বাজারেও চাহিদার মান বেড়েছে। সেই অনুযায়ী বাংলাদেশে আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থা নিতে হবে। এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।